ওকে, তাহলে আমরা এখন প্রজেক্টের যে পর্যায়ে আসছি সেখানে আমরা জাভাস্ক্রিপ্ট বা ইন্টারঅ্যাক্টিভিটি নিয়ে কাজ করতে পারি। তো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার সময় আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনার ঠান্ডা মাথায় আমি যেভাবে যেভাবে কাজটা করতেছি দেখেন। আগেও ক্লাসেও আমি জাস্ট জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস পাইছিলাম। এরপরে তো ডম ম্যানিপুলেশন বা এই ধরনের বিষয়গুলো আর দেখানোর সুযোগ পাই নাই। তো এই প্রজেক্টের মধ্যে এই সব কিছুই ইনক্লুডেড থাকবে। ডম ম্যানিপুলেশন বলেন, তারপর আরো অন্যান্য যে জিনিসগুলো বলেন সবকিছু ইনক্লুডেড থাকবে। সো এই ভিডিওটা এবং এর পরবর্তী যে ভিডিওগুলো আছে আলটিমেটলি এখানে যতগুলো ফিচার আছে, এরকম সার্চ সার্চ নিয়ে আসা, যেমন এখানে যে আইফোন লিখে সার্চ দিলে চলে আসতেছে কিছু আইফোনের ডাটা, আবার যদি স্যামসাং লিখে সার্চ দিই তাহলে স্যামসাং এর কিছু ডাটা চলে আসতেছে। এরকম সার্চিং ফাংশনালিটি এবং এপিআই থেকে ডাটা ফেচ করে নিয়ে আসা, এই ব্যাপারগুলো সবই এই প্রজেক্টের ভিতরে চলে আসবে। সো দু তিনটা ক্লাসের টপিক আসলে এটার ভিতরেই আছে। আমি আস্তে আস্তে যাবো, আর প্রত্যেকটা জিনিসেরই আমি নোট রেখে রেখে যাবো। এখানে আমি অলরেডি নোট লিখতে লিখতে যাচ্ছি। সো নোটগুলোও আমি আপনাদের অবশ্যই প্রোভাইড করে দিই, নোটগুলা ফলো করবেন। সো আমরা কাজে চলে যাই। দেখেন যে এইখানে মূলত যেটা হচ্ছে যে এখানে একটা সার্চের একদম সিম্পল কথা হচ্ছে এখানে একটা টেক্সট টাইপের ইনপুট বক্স আছে। এখানে আমি কিছু লিখবো, এই লেখা অনুসারে কিছু একটা হবে। সো ইন্টারঅ্যাক্টিভিটির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো প্রথমে আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল তৈরি করি। তো আমি এখানে অলরেডি store.js নামে একটা এমটি ফাইল ক্রিয়েট করে রাখছি। আমি জেএস নামে একটা ফোল্ডার তৈরি করছি এবং store.js নামে একটা এমটি ফাইল ক্রিয়েট করে রাখছি। এই ফাইলটাকে আমি কানেক্ট করে রাখছি হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের সাথে। স্ক্রিপ্ট ট্যাগটা থাকে হচ্ছে একটা বডির একদম লাস্টের ট্যাগ। সাধারণত একটা বডি যেই পার্টটুকু থাকে, এই যে এখানে যে হোল বডি পার্টটুকু থাকে, এটার মধ্যে হেডার থাকে, এটার মধ্যে মেইন থাকে, হয়তো সামনে আপনারা ফুটার ডিজাইন করবেন, ফুটার থাকবে। আর তার সাথে স্ক্রিপ্ট একটা থাকে যেটার মধ্যে মূলত রিলেটিভ পাথটা দেওয়া থাকে, যে স্টোর জেএসটা কোথায় আছে। স্টোর জেএস জাস্ট কিছুই না, জাস্ট একটা সিম্পল এমটি এমটি ফাইল, যা store.js নাম দেওয়া। তো এখন তাহলে আমাদের এই ফাইলের সাথে index.html ফাইলের সাথে store.js ফাইলের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, একটা রিলেশনশিপ বিল্ড হয়ে গেল। এইবার হচ্ছে আমরা দেখব এই যে ইনপুট ফিল্ডটা আছে, এই ইনপুট ফিল্ডে আমি যদি কিছু লিখি সেইটা আমি কিভাবে কনসোলে নিয়ে আসতে পারি। এটার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে ডম ম্যানিপুলেশন। ঠিক আছে, এটার জন্য আমরা যেটা ব্যবহার করব সেটার নাম হচ্ছে ডম ম্যানিপুলেশন। তো বেসিক্যালি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আমার এই ইনপুটটা এই সার্চ সেকশনের ভিতরে ছিল। আম, এই যে এখানে যে ইনপুটটা দেখা যাচ্ছে সার্চ ইউর ফোন, এটা মূলত হচ্ছে আমার ইনপুট লেখার মানে লেখার জায়গা। তো এই লেখার জায়গা যেহেতু আছে সেখানে আমি কি করতে পারি, তো ডমটা ম্যানিপুলেট করার সিস্টেমটা আমি আপনাদের দেখাইতে থাকি, দেখতে দেখতে আপনার প্র্যাকটিস করতে করতে এটা এসে পড়বে। তো প্রথমেই আমরা এটাকে একটা আইডি দিলাম। কেন আইডি দিলাম? কারণ আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এই এই ফাংশনটা ব্যবহার করব ডমটাকে ক্যাচ করার জন্য। তো একটা আইডি দিলাম, ধরেন কথার কথা এটার নাম দিলাম হচ্ছে সার্চ ইনপুট ফিল্ড, এরকম একটা আইডি নাম দিয়ে দিলাম। তাহলে এখন আমি store.js এ যাই। আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে এখানে আমি যাই লিখবো, ধরেন আইফোন বা কিছু একটা লিখলাম, লেখার পরে যখন সার্চ বাটনটায় চাপ দিব, এই বাটনে আমার একটা ইভেন্ট অ্যাড করতে হবে। একটা কি অ্যাড করতে হবে? ইভেন্ট। ইভেন্ট মানে হচ্ছে ইন্টারঅ্যাক্টিভিটি। আমি অ্যাজ এ ইউজার আমি এই অ্যাপ্লিকেশনটার সাথে কিভাবে ইন্টারাকশন করব সেটা আমাকে বলে দিতে হবে। তো বাটনে সাধারণত ক্লিক করা হয়, তো আমি একটা অন ক্লিক ইভেন্ট লিখবো। অন ক্লিক ইভেন্ট লিখবো এবং এটার মধ্যে কি ফাংশনটা রান হবে, মানে ক্লিক দিলে কোন ফাংশনটা চলবে, এটা আমি একটু পরে লিখছি। তো ফার্স্টে আমরা স্টোরে যাই এবং একটা ফাংশন লিখবো। জাভাস্ক্রিপ্টে ফাংশন লেখার দুইটা সিস্টেম আছে, আমি দুইটা সিস্টেমই দেখাবো। ফার্স্ট সিস্টেম,
ঠিক আছে, ফাংশন লেখার একদম প্রথম সিস্টেমটা হচ্ছে এরকম। ফাংশন হ্যান্ডেল সার্চ, এই মূলত ফাংশন কিওয়ার্ডটা লেখা লাগে, ফাংশনের নামটা দেওয়া লাগে, এখানে প্যারামিটার লিস্ট, যদি আপনি কোনো প্যারামিটার প্যারামিটার পেয়ে থাকেন তাহলে সেরকম প্যারামিটার গুলো লিস্ট গুলো ব্যবহার করবেন। এন্ড দেন ফাইনালি ভিতরের বডি। ভিতরের বডি মানে হচ্ছে এখানে যা যা কাজ এবং রিটার্ন স্টেটমেন্ট গুলো থাকবে ফাংশনে। এই ফাংশনটাই মূলত রান হবে যখন যখন আমরা এই বাটনটায় ক্লিক করব। অন ক্লিক মানে হচ্ছে ক্লিক, আর হ্যান্ডেল সার্চ মানে হচ্ছে এই যে এখানে হ্যান্ডেল সার্চ ফাংশনটা আছে, সেই ফাংশনটা রান হয়ে যাবে, অপারেট হয়ে যাবে, কল হয়ে যাবে যদি আমি বাটনটায় চাপ দিই। এখন এইখানে এই যে এখানে হ্যান্ডেল সার্চটা এখানে কিভাবে টের পাবে? এই স্ক্রিপ্টটার জন্য টের পাবে। এই স্ক্রিপ্টটা থাকার জন্য ও বুঝতে পারবে যে এই হ্যান্ডেল সার্চটা চালাইতে হবে। এই হ্যান্ডেল সার্চের ডেফিনেশন কোথায় লেখা? স্টোর ডট ডিএস এর ভিতরে লেখা। এক। দুই নাম্বার হচ্ছে আমাকে এই যে ইনপুট ফিল্ডটা আছে, সেই ইনপুট ফিল্ডের এলিমেন্টটা ক্যাচ করতে হবে। এলিমেন্টটা ক্যাচ করার সিস্টেম হচ্ছে ডম ম্যানিপুলেশন অ্যাপ্লাই করব। ধরেন আমরা নাম দিলাম যে ইনপুট এলিমেন্ট, এরকমই নাম দিলাম, ইনপুট এলিমেন্ট বা সার্চ, হ্যাঁ সার্চ এলিমেন্ট, হোয়াট এভার, সার্চ ইনপুট এলিমেন্ট এরকম নাম দিলাম, সার্চ ইনপুট এলিমেন্ট। দেখেন ডম ম্যানিপুলেশন করার সিস্টেম হচ্ছে প্রথমে লিখতে হয় ডকুমেন্ট ডট, আমরা যেহেতু আইডি ধরে নিচ্ছি, গেট এলিমেন্ট বাই আইডি, এবং আইডি নেমটা প্রোভাইড করতে হয়। তো এখানে আইডি নেমটা যেটা আছে সেটাই আমি কপি করে ওখানে বসাই দিচ্ছি, ব্যাস। তাহলে যেটা হইলো, আমরা আমরা এখন যদি একটু কনসোল লক করে দেখি যে কি আসে, বাটনটায় চাপ দিলে কি আসে। সো কনসোল দেখার সিস্টেম হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, সেই ইন্সপেক্ট অপশনে চাপ দিবেন, এখানে কনসোল আসবে। কারো কারো এটা এই 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 যে এরকম পেনে আসতে পারে, হ্যাঁ বামে ডানে বা এই ধরনের আসতে পারে, যাই হোক হোয়াট এভার। তো যার যেখানে আসুক না কেন কনসোলে চাপ, কনসোলে চাপ দেওয়ার পরে এইখানে মূলত জাভাস্ক্রিপ্টের ইন্টারেকশন গুলো দেখা যাবে। যেমন আমি যদি এখানে সার্চ বাটনটায় চাপ দিই, দেখেন যে একটা টোটাল এইচটিএমএল এলিমেন্ট চলে আসছে, একেবারে টোটাল মানে ইনপুট এলিমেন্ট আইডি টাইপ প্লেস হোল্ডার সহ চলে আসছে, ঠিক আছে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে তো আমি এলিমেন্টটা পাইলাম, এখন এলিমেন্টের ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোর নাম হচ্ছে ভ্যালু। ভ্যালুটা পাওয়ার জন্য ধরেন সার্চ, আচ্ছা ছোট হাতের দেই, ক্যামেল কেস করতে হয়, ক্যামেল কেস মানে হচ্ছে ছোট হাতের বড় হাতের, ছোট হাতের বড় হাতের এক একটা ওয়ার্ড শুরু হবে আর ক্যাপিটাল কেস শুরু হয়ে যাবে। সো সার্চ ইনপুট ভ্যালু, এটা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম হচ্ছে ডকুমেন্ট, সরি এটা ডকুমেন্ট দরকার নাই, এই যে সার্চ ইনপুট এলিমেন্টটা আছে সেখান থেকে জাস্ট আমার ভ্যালুটা বের করে নিব, ভ্যালু, সেখান থেকে জাস্ট ভ্যালুটা আমার বের করলেই হবে। এখন আমি যদি ইনপুট ভ্যালুটাকে এখন যদি কনসোল লক করি, তখন দেখতে পারবেন যে আমার লেখাটা কিভাবে চলে আসে। যদি স্যামসাং লিখি এবং সার্চ বাটনে চাপ দিই, দেখেন স্যামসাং কথাটা কিন্তু কনসোলে প্রিন্ট করতেছে। তার মানে হচ্ছে আমি ডম ম্যানিপুলেট করতে পারতেছি, আমি একটা ভিতরের কোন একটা এলিমেন্টকে, এই যে এই টোটাল ডকুমেন্ট, আমি আগেও অনেকবার বলছি যে এইচটিএমএল পেজ গুলাকে কিন্তু ডকুমেন্ট বলা হয়, কারণ এগুলো হচ্ছে টেক্সট বেসড ডকুমেন্ট। সো এই টোটাল ডকুমেন্টে যে কোনো একটা এলিমেন্ট আমি ধরতে পারতেছি আইডি দিয়ে, এবং সেই এলিমেন্টের ভিতরে ভ্যালুটাও আমি নিয়ে আসতে পারতেছি। তো এটা দিয়ে আমি করব কি? ঠিক আছে, এই যে স্যামসাং চলে আসলো, ভালো কথা আসলো, তার মানে হচ্ছে এখন স্টোর ডট জেএস, এই যে এই ফাইলটা আছে এই ফাইলটার ভিতরে স্যামসাং বা আইফোন বা আমি যাই সার্চ দিই না কেন সেটা চলে আসবে। এটা দিয়ে আমি কি কাজ করব? দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এইটা দিয়ে যেটা আমি করব সেটাই হবে আপনাদের প্রজেক্টের একটা বিরাট পার্ট, সেটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট, হচ্ছে ব্যাক এন্ড পার্টের যে কাজটা সেটাই মূলত আমি আম, দেখাবো যে আসলে ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ড কিভাবে কানেক্টেড হয়।
দেখেন এতগুলা ভিডিওর মধ্যে যা কাজ করছি এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের অংশ। ঠিক আছে, এখন শুরু হবে হচ্ছে এই ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের একটা কানেক্টিভিটির প্রশ্ন আসতেছে। কানেক্টিভিটির জন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা লাগে, আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতেছি। আপনাদেরকে ব্যবহার আপনারা সামনে পরবর্তীতে হয়তো পাইথন বা এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলোও ব্যবহার করবেন। বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন কাজ করে। তো আমাদের এখানে একটা সার্চ বাটন আছে, সার্চের মধ্যে আমি চাপ দিব, চাপ দিলে যেটা হবে, আমাদের এক্সাম্পল ওয়েবসাইটটায় যাই, ধরেন একদম শুরুতে এখানে যে তিনটা ছবি দেওয়া আছে এই তিনটা আসলে প্লেস হোল্ডার ইমেজ, এগুলো রিয়েল ছবি না। যখনই আমি সার্চে ধরেন কথার কথা অপো বা এই ধরনের কিছু একটা লিখে সার্চ দিলে একটু সময় লোড হচ্ছে, এবং লোড হওয়ার পরে এই ওয়েবসাইট করতেছে কি অপর বিভিন্ন ফোন আপনাকে শো করতেছে। এই জিনিসটা তাদের ব্যাকএন্ড থেকে আসতেছে, এই জিনিসটা তাদের ব্যাকএন্ড থেকে আসতেছে। তো আমি আপনাদের একদম ফার্স্ট ক্লাসেই যেই উদাহরণটা দিছিলাম একদম ফার্স্ট লেকচারে, তো স্লাইডসে যাই, আমার কাছে হয়তো ফার্স্ট লেকচার আছেও হয়তো লেখা। তো জাভাস্ক্রিপ্ট, আচ্ছা। তো একেবারে শুরুতেই আমি আপনাদের এরকম একটা ছবি আপনাদের দেখাইছিলাম, যে আমরা মূলত ইউআরএলটা টাইপ করি এবং ইউআরএলটার সাথেই আমরা কি করি, বিভিন্ন ধরনের সার্চ প্যারামিটার পাঠাই, বিভিন্ন ধরনের সার্চ প্যারামিটার পাঠাই। এবং এই সার্চ প্যারামিটার গুলো উপর ভিত্তি করে আমাদের ওয়েব যে সার্ভারটা থাকে, যে ওয়েব সার্ভার আমরা কিছুদিন পরেই ক্রিয়েট করতে হবে আপনাদের, সেই ওয়েব সার্ভারটা মূলত ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসে। একটা ডাটাবেস থাকে, সেই ডাটাবেস থেকে এই আপনার ইউআরএল এর যেই সার্চ প্যারামিটার আছে সেই সার্চ প্যারামিটারের উপর বেস করে সেই ওয়েব সার্ভারটা ডাটাবেস থেকে সিকিউরলি ডাটাটা নিয়ে আসে এবং আপনার ফ্রন্ট এন্ডে প্রোভাইড করে। এই এক্সাক্ট কাজটাই এখন আমরা করব। তো আমাদের কাছে এরকম একটা এপিআই আছে, এইখানে একটা এপিআই আমরা দেখতে পাচ্ছি। এপিআই ইউআরএলটা এরকম যে প্রথমে থাকবে হচ্ছে আপনার ডোমেইন নেম। ঠিক আছে, এই দূর অংশ যেটা আছে, যে এইচটিটিপিএস থেকে শুরু করে এই যে স্ল্যাশের আগ পর্যন্ত যা যা আছে ডট কম, এই পর্যন্ত হচ্ছে ডোমেইন নেম। এই পর্যন্ত অংশটুকু হচ্ছে ডিএনএস সার্ভারের কাজ। মূলত সার্ভারের আইপি অ্যাড্রেস খুঁজে বের করার কাজ হচ্ছে এই আমাদের মেইন অংশ হচ্ছে এই এর পরে স্ল্যাশ থেকে এই অংশটুকুর নাম হচ্ছে এপিআই গেটওয়ে। এই গেটওয়ে গুলো আমরাও পরবর্তীতে বানাবো, যে আচ্ছা ঠিক আছে, স্ল্যাশ এপিআই স্ল্যাশ ফোনস মানে কি, স্ল্যাশ এপিআই স্ল্যাশ ফোনস এর পরে যদি কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে সার্চ প্যারামিটার দিই তাহলে সেটার মানে কি। তো এই জিনিসটা কিরকম আমি দেখাই, যে যদি আমরা এই লিঙ্কটা একটু কপি করি এবং বেসিক্যালি আমরা যে কোনো একটা মানে ব্রাউজারের মধ্যে আমরা যদি এই জিনিসটা পেস্ট করে এন্টার চাপ দিই, তখন বিভিন্ন ধরনের ডাটা আমাদের কাছে চলে আসে। এই ডাটাটা কিন্তু ম্যাজিক্যালি আসতেছে না, এই ডাটাটা আসতেছে মূলত একটা সার্ভার থেকে। একটা সার্ভার বলতে বোঝা যাচ্ছে একটা কম্পিউটার, সেই কম্পিউটারটা 24 ঘন্টা অন থাকে এবং সেই কম্পিউটারটা স্পেসিফিক্যালি আমার রিকোয়েস্টের জন্য ওয়েট করে। আমি যখন এরকম যে কোনো একটা ব্রাউজার থেকে এই ইউআরএলটা চাপ দিয়ে এই সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাই, তখন সেই সার্ভারটা আমাকে কিছু ডাটা পাঠায়। এটার জন্য এই সার্ভারের মেশিনটা কিন্তু 24 ঘন্টা অন অন থাকা লাগে। ঠিক আছে, তেমনি ভাবে ডাটাবেসটাও সেম, এই সার্ভারের ভিতরে কিন্তু ডাটা নেই, ডাটা থাকে ডাটাবেসের ভিতরে। ডাটাবেস আরেকটা কম্পিউটার, সেই কম্পিউটারটাকেও 24 ঘন্টা অন থাকা লাগে। সেখান থেকে ডাটা চলে আসে সার্ভারের কাছে এবং সার্ভারটাও কি করে আমাকে ইউজারের কাছে মানে এই যে দেখুন যে সার্ভারটা কি করে, ওয়েব সার্ভার এইচটিটিপি রেসপন্স পাঠায়, এই এইচটিটিপি রেসপন্সের ভিতরেই ডাটাটা থাকে। সো এখানে আমরা এই যে প্রিটি প্রিন্ট যেই অপশনটা আছে এটা যদি একটু টিপ দেই, তখন আমরা দেখতে পারবো যে এরকম বিভিন্ন স্যামসাং গ্যালাক্সি S22, তারপরে ইমেজের একটা ইউআরএল লিঙ্ক,
এইভাবে একটার পর একটা ডাটা অবজেক্ট 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 করে করে আসতেছে এবং টোটাল ডাটাটা একটা অ্যারের ভিতরে আসছে। টোটাল ডাটাটা কিসে আসছে? একটা অ্যারের ভিতরে আসছে। তো এটাই হচ্ছে কি এপিআই। আপাতত আমরা এপিআই ব্যবহার করা শিখবো, তারপরে আমাদের এপিআই তৈরি করা শিখতে হবে, কারণ এরপরই মূলত আপনাদের কাজ এটাই, যে প্রথমে হচ্ছে এপিআই ইউজ করা এবং তারপর হচ্ছে এপিআই তৈরি করা। কারণ যখন নিজে নিজে এপিআই তৈরি করতে পারবেন তখন নিজে নিজে যে এরকম স্ল্যাশ এপিআই স্ল্যাশ ফোনস এগুলো তৈরি করতে পারবেন। তারপরে এই যে কোশ্চেন মার্ক দেওয়ার পরে কি হবে, হ্যাঁ, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। অথবা কোশ্চেন মার্ক ছাড়াও কাজ হয় অনেক সময়। কোশ্চেন ধরেন, কথার কথা, আমি যদি এখানে কোশ্চেন মার্ক ছাড়া দিই, হ্যাঁ, স্ল্যাশ ফোনস বাটনে চাপ দিই, আচ্ছা, তাহলে কিছু আসে না। আহ, এটার এপিআইটার প্রত্যেকটা এপিআই এর কিন্তু একটা ডকুমেন্টেশন থাকে। অর্থাৎ এপিআই এর গেটওয়ে কি কি কোনটা, মানে এই যে এটা, এই যে স্ল্যাশের পরে স্ল্যাশ লিখলে কি কোন কোন স্ল্যাশের পরে কি স্ল্যাশ লিখবে, যেমন এপিআই স্ল্যাশ ফোনস। এমনও তো হতে পারে যে এপিআই স্ল্যাশ কার্ডস নামে আরেকটা এপিআই আছে, সেই এপিআইটা চাপ দিলে ওয়েব সার্ভারটা একটা ডিফারেন্ট টাইপের ডাটা আপনাকে থ্রো করবে। তো এগুলোর ডকুমেন্টেশনে লেখা থাকে। তো আমরা আপাতত এটা একটা বাইরের একটা ওয়েবসাইট থেকে আমি কালেক্ট করছি এপিআইটা, জাস্ট খালি উদাহরণ দেখানোর জন্য যে কিভাবে এপিআই থেকে ডাটা আমরা আমাদের ফ্রন্ট এন্ডে নিয়ে আসতে পারি। কারণ অ্যাকচুয়ালি আমরা এপিআই নিজেরাই তৈরি করবো, but আমাদের নেক্সট কাজই হচ্ছে এটা। আমাদের পরবর্তী কাজই হচ্ছে এপিআই এপিআই বানানো, হ্যাঁ, যে কোনো একটা সার্ভার বানানো বা আপনারা যেহেতু ডেটাবেস ম্যানেজমেন্ট ডিবিএমএস করতেছেন অলরেডি, সো মাইএসকিউএল একটা সার্ভারের থেকে ডাটাটা ওয়েব সার্ভারে নিয়ে আসা এবং বিভিন্ন এইচটিটিপি রিকোয়েস্ট এবং রেসপন্স তৈরি করা। সো এই জিনিসগুলো আমি আপনাদের সামনে দেখাবো। আপাতত ফ্রন্ট এন্ড এবং ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের কানেকশনটা বোঝার চেষ্টা করেন, যে কিভাবে আমি একটা রিকোয়েস্ট করতেছি। ধরেন এটা আমার অ্যাপ্লিকেশন বর্তমানে যেটা আছে সেটা, সেখান থেকে আমি একটা সার্ভারের কাছে রিকোয়েস্ট করব, সেই রিকোয়েস্ট থেকে একটা রেসপন্স আসবে। এই রেসপন্সটা আসছে এরকম ভাবে, ঠিক আছে? এখন রেসপন্সটাকে আমি আমার ওয়েবসাইটে দেখাই, শো করে দিব। এটাই হচ্ছে মূলত একটা ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ। তো এম, এখানে অনেকগুলা টপিক আস্তে আস্তে আসবে, ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে যে আমরা সাধারণত এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর একটা অন্যতম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে একটা ফাংশন একটার বেশি কাজ করবে না। সিঙ্গেল রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে, বা সলিড প্রিন্সিপল বলে একটা জিনিস আছে। এর মধ্যে এস, প্রথম যে এস কথাটা, সলিড, এস ও এল আই ডি, তার মধ্যে যে এস কথাটা আছে, এটার মিনিং হচ্ছে সিঙ্গেল রেসপন্সিবিলিটি। তার মানে কোনো ফাংশন একটার বেশি কাজ করবে না। So, আমার এই ফাংশনের কাজ হচ্ছে সার্চের এলিমেন্ট দেওয়া এবং সেই সার্চের এলিমেন্টটাকে বিভিন্ন জায়গায় পাঠায় দেওয়া। জাস্ট সিম্পল মানে আমি সার্চে যে আমাদের ইনপুট ইয়েটা আছে, আমার যে ইনপুট বক্সটা আছে, সেই ইনপুট বক্সটার মধ্যে আমি কিছু লিখলে সেই সেই লেখাটা হ্যান্ডেল করার কাজ হচ্ছে গিয়ে সার্চ, হ্যান্ডেল সার্চের কাজ। তো আমি একটা ডিফারেন্ট ফাংশন লিখবো, এখন আমি ফাংশন লেখার সেকেন্ড স্টাইলটা অনুসরণ করতেছি। এটা হচ্ছে ফাংশন লেখার ফার্স্ট স্টাইল। ফাংশন কিওয়ার্ড লিখবো, ফাংশনের নাম দিব, প্যারামিটারের লিস্ট থাকবে, একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন হবে ক্লোজ হবে, তার ভিতরে ভিতরে কাজ হবে। এবার হচ্ছে আমরা দ্বিতীয় স্টাইলটা দেখব। দ্বিতীয় স্টাইলটা হচ্ছে ভেরিয়েবল লেখার মতো, এটাকে অ্যারো ফাংশন বলে। অর্থাৎ ফার্স্টে আপনি কনস্ট লিখতে পারেন, লেট লিখতে পারেন, বার লিখতে পারেন, যাই লেখেন না কোনো সমস্যা নেই। একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কিছু তো একটা লেখা লাগে। তো আমি কনস্ট লিখলাম, কনস্ট। সাধারণত কনস্টই লেখা হয়। এত যদি চিন্তা করার কারণ না থাকে, আপনি কনস্টই লেখেন। যদি সমস্যা হয় তখন আপনার ওয়েবসাইটে সমস্যা করবে, কনসোল থেকে ইরর আসবে। ইরর আসলে বুঝবেন যে আচ্ছা, এটা কনস্ট লাগলে সমস্যা হবে। আপনি পরবর্তীতে লেটে চেঞ্জ করে দিতে পারবেন। এটা একটা টেকনিক। সো কনস্ট, দেন আমি দিলাম হচ্ছে লোড ফোন নামে একটা ফাংশন দিলাম, ঠিক আছে? লোড ফোন নামে একটা ফাংশন দিলাম এবং এই যে এই উপরের ফাংশনটাতে আমরা কি করতেছিলাম, যে এখান থেকে ইনপুটটা নিলাম, এখান থেকে ভ্যালুটা নিলাম, এই ভ্যালুটা আমি লোড ফোন নামে যেই ফাংশনটা আছে সেই ফাংশনের মধ্যে আমি পাস করে দিই। সো সার্চ ইনপুট ভ্যালুটা আমি পাস করে দিই। তাহলে এইটা যে আমি পাস করলাম, তো এটা তো আমার এখানে রিসিভও করতে হবে। সো আমি দিলাম হচ্ছে কথার কথা সার্চ টেক্সট, সরি,
SEAR সার্চ টেক্সট নামে একটা মানে মোট কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা প্যারামিটার টাইপের। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্যারামিটার টাইপের। আচ্ছা, আগে আমি ফাংশনটা ঠিক মতো লিখি তাহলে বুঝতে পারবি। ফার্স্টে লিখলাম কনস, তারপরে দেখলাম লোড ফোন, তারপরে একটা ইকুয়াল চিহ্ন দিব, তারপরে থাকবে প্যারামিটার লিস্ট, তারপরে থাকবে হচ্ছে একটা অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্নটা দেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে সমান সমান চিহ্ন দিবেন আর ওই যে গ্রেটার দেন সাইনটা দিবেন। এটা নাম হচ্ছে অ্যারো ফাংশন। দেন ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এইটা হচ্ছে ফাংশন লেখার আরেকটা স্টাইল। এখন বলতে পারেন যে আমি এই স্টাইলটাই করলেই তো হয়, এটা তো খুব সহজ, এই স্টাইলটার দরকার কি? এই স্টাইলটাও খুব দরকার আছে। কারণ আমরা যখন অ্যানোনিমাস ফাংশন দেখবো, অর্থাৎ বিভিন্ন বিভিন্ন ফাংশনের প্যারামিটার হিসেবে অন্য ফাংশন লেখা যায়, সেই ফাংশনগুলোর কোনো নাম থাকে না, এখানে যখন নাম দেওয়া হয়েছে কোনো নাম থাকে না, সেখানে সিম্পলি এই তিনটা পার্ট থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো তখন বুঝতে হইলে বা কারো কোড যদি আপনি ফলো করেন, নেটে সার্চ দেওয়ার পরে যদি কারো কোড পাওয়া যায়, সেক্ষেত্রেও তো বুঝতে হবে যে কোডটা কিভাবে কাজ করতেছে। সো অ্যারো ফাংশন স্টাইলটাও অনুসরণ করতে হবে, অবশ্যই শিখতে হবে। সো প্যারামিটার লিস্টে দেখেন আমি এখানে সার্চ ইনপুট ভ্যালুটা লোড ফোনের মধ্যে পাঠাচ্ছি, সো এখানে রিসিভ করার জন্য আমি সার্চ টেক্সট নামে জিনিসটা আমি রিসিভ করলাম। এটা কিছুই না, তাহলে ফাংশনটার নাম কি? লোড ফোন। ফাংশনটার প্যারামিটার লিস্টে কয়টা এলিমেন্ট আছে? একটা একটা এলিমেন্ট আছে। এবং ফাংশনের বডিটা হচ্ছে এখানে, মাঝখানে জাস্ট খালি একটা অ্যারো চিহ্ন দেওয়া, বাস, আর কিছু না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এখন আমরা আপাতত একটু দেখি যে সার্চ টেক্সটটা ঠিক মতো কনসোল হচ্ছে কিনা। দেখেন এখান থেকে আমি কনসোল মুছে দিছি, আমি দ্বিতীয় একটা ফাংশনের ভিতরে, বা এটা আমি একটু লিখেই দিই যে ইনসাইড দ্য লোড ফোন ফাংশন। ঠিক আছে, যে আমি কিন্তু এখন হ্যান্ডেল সার্চ ফাংশনের ভিতরে নাই, আমি এখন লোড ফোন ফাংশনের ভিতরে আছি। তাহলে ওভারঅল ফ্লোটা কিরকম হচ্ছে? বাটনের মধ্যে একটা অন ক্লিক দেওয়া, অন ক্লিকের মধ্যে হ্যান্ডেল সার্চ দেওয়া, হ্যান্ডেল সার্চের মধ্যে এলিমেন্টটা নিচ্ছে, ভ্যালুটা এলিমেন্ট থেকে বের করতেছি এবং সেটা আরেকটা ফাংশনের কাছে পাঠিয়ে দিচ্ছি। তার মানে এই ফাংশনটার কাজ শুধুমাত্র ভ্যালু নেওয়া। আর এই যে এপিআই থেকে ডাটা লোড করে নিয়ে আসার কাজটা করবে হচ্ছে এই লোড ফোন ফাংশনটা। তো ওটা করার আগ দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি যে না, কনসোলটা ঠিক মতো কাজ করতেছে কিনা। তো আমরা একটু কনসোলটা ওপেন করি এবং এখানে কিছু লিখি, ধরেন কথার কথা আমি লিখলাম নোকিয়া, সার্চ দিলাম। দেখেন লোড ফোন ফাংশনের ভিতরে আমি নোকিয়া লেখাটাকে পাচ্ছি, লোড ফোন ফাংশনের ভিতরে আমি নোকিয়া লেখাটাকে পাচ্ছি। এটাই আমার দরকার ছিল। সেকেন্ড, এর পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ফেচ এপিআই নামে একটা জিনিস ব্যবহার করবেন। ফেচ এপিআই, ফেচ এপিআই, জাভাস্ক্রিপ্ট ফেচ এপিআই। তো এইখানে বিভিন্নভাবে জিনিসগুলো দেওয়া আছে। আসলে প্র্যাকটিক্যালি কাজ করতে থাকলে আহ, সবচেয়ে ভালো বোঝা যায়। প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করব তখন আরো ভালো বোঝা যাবে। So, আমি একটু করি, আমাকে একটু ফলো করুন, ঠিক আছে? আমি আগে একটু করি, তারপরে আস্তে আস্তে ফলো করুন। আম, আচ্ছা এখানে আচ্ছা আমি আগে একটু করি তারপরে বুঝতে পারবেন। এখানে আমি কিছু জিনিস লিখতেছি, যেমন অ্যাসিঙ্ক, দেন কনস্ট রেসপন্স ইকুয়াল টু ফেচ। দেখেন ফেচ এপিআই লেখার সিস্টেমটা হচ্ছে ফেচ কথাটা লিখতে হবে, দেন এইটার ভিতরে একটা ইউআরএল স্ট্রিং আকারে পাঠাইতে হবে, এটার ভিতরে একটা ইউআরএল স্ট্রিং আকারে পাঠাইতে হবে। তো আমরা কথার কথা এই যে ইউআরএলটা আছে, এপিআই এপিআই এর ইউআরএল, বা বলতে পারেন যে আপনার সার্ভারের একটা ইউআরএল, সেটা স্ট্রিং আকারে এখানে পাঠাইতে হবে। সো আমি স্ট্রিং আকারে একটু পাঠিয়ে দিলাম, ঠিক আছে? এবং এই ধরনের ফেচ বা এই ধরনের লেখার আগে অ্যাওয়েট কথাটা ইউজ করতে হবে। তারপরে আরো একটা স্টেপ আছে, সেটা হচ্ছে ডাটা
টু রেস ডট জেসি। এইবার আমরা একটু যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডাটাটা আছে সেটা একটু কনসিডার। এই রেস ডট জেসনটাও অ্যাসিনক্রোনাস কাজ, এটা একটু edit করি। তো আমরা একটু দেখে আসি যে কি অবস্থা, মানে এই যে কিছু অদ্ভুত কিছু কোডিং করলাম, এখানে আবার কিছু কিওয়ার্ড টিওয়ার্ড ব্যবহার করলাম, এই জিনিসগুলো তো এক্সপ্লেন করি নাই। তো এক্সপ্লেন করার আগে আমরা একটু রেজাল্ট একটু দেখে আসি। কারণ এখানে আমি যদি লিখি এখন স্যামসাং লিখে সার্চ দিই, তাহলে কি আসে দেখেন, এরকম একটা সামথিং কিছু একটা রিটার্ন আসছে। এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট। অবজেক্ট অবশ্যই আমি আপনাদের প্রথমেই পড়াইছি, অবজেক্ট গুলো হচ্ছে কি এবং ভ্যালু পেয়ার হিসেবে আসছে। এখানে আমার দুইটা অবজেক্টের মধ্যে দুইটা কি আছে, একটা নাম হচ্ছে স্ট্যাটাস, একটা নাম হচ্ছে ডেটা। এটা একটু বড় করলে দেখা যাবে যে স্ট্যাটাসটা হচ্ছে ট্রু, আর ডেটাটার ভিতরে ৭৯টা রেজাল্ট আছে। ডেটাটার ভিতরে ৭৯টা রেজাল্ট আছে, এবং যে কোনো একটা রেজাল্ট যদি একটু বড় করেন দেখবেন যে এগুলোর ভিতরে ভিতরে আবার অনেকগুলা করে অবজেক্ট আসছে। এক একটা অবজেক্টের ভিতরে ব্র্যান্ড, ইমেজ, ফোন নেম, স্ল্যাগ নামে 4টা প্রপার্টি আছে। এই প্রপার্টি গুলোর বিভিন্ন ভ্যালু আছে। এই প্রপার্টি গুলোর বিভিন্ন ভ্যালু আছে। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি একটা এপিআই রিকোয়েস্ট করে প্রোগ্রামেটিক্যালি, মানে আমার প্রোগ্রামের ভিতরে, আমার এই স্টোর ডট জেএস এর ভিতরে কিন্তু আমি ডাটা পাচ্ছি, কিছু লেখা, কিছু, হ্যাঁ, কিছু জিনিস আমি কিন্তু পেয়ে যাচ্ছি, যেমন এই যে গ্যালাক্সি S21, হ্যাঁ, এফই, তারপর এটা স্লাগ, তারপর এটার ইমেজ, এই ধরনের ডেটা আমি পাচ্ছি। তার মানে আমার এপিআইটার সাথে আমার কানেকশন হয়ে গেছে। যেটা আমি আপনাদের এখানে দেখাইছিলাম যে আমি একটা রিকোয়েস্ট করতেছি অ্যাপ্লিকেশনের থ্রুতে, ওয়েব সার্ভার থেকে আমি কিছু ডাটা পাচ্ছি। সো এইবার আমি আপনাদের দেখাবো হচ্ছে মূলত এই এই যে ফেচ এপিআই এবং রেস্ট ডট জেসন এগুলোর মিনিং কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টে যখন আমি অন্য একটা সার্ভারের সাথে কানেকশন করার চেষ্টা করব, তখন সেই সার্ভারের এপিআই অ্যাড্রেসটা আমাকে একটা স্ট্রিং এর ভিতরে দিতে হবে। এবং সেই সেই সিস্টেমটাকে, যেই সিস্টেমের মাধ্যমে আমি একটা জাভাস্ক্রিপ্টের কোডের সাথে একটা সার্ভারের কোডকে কানেক্ট করব, সেই সিস্টেমটার নাম হচ্ছে ফেচ। ফেচ, এটাকে একটা এপিআই বলা হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। সো আমার অ্যাপ্লিকেশনের সাথে একটা বাইরের সার্ভারের কানেকশন হবে ফেচ এপিআই এর মাধ্যমে। এটাই হচ্ছে একদম সহজ এক্সপ্লেনেশন। তো বাইরের সার্ভারটার মূলত অ্যাড্রেসটাই আমি ইউআরএল এর মতো করে এই জায়গায় দিয়ে দিচ্ছি। এটা আমি আপনাদের ব্রাউজারে সরাসরি করে দেখাইছি, এটা কিন্তু ব্রাউজারের কাজ, এখানে কোনো জাভাস্ক্রিপ্ট কোড টোড কিছু লেখা নাই। কিন্তু আমার কোডের মধ্যে যখন এই যে স্টোর ডট জেএস বা আমার অ্যাপ্লিকেশনের সাথে এই যে আমার ইন্ডেক্স এইচটিএমএল, এইখানে যখন আমি বাইরের থেকে কোনো ডাটা দেখাবো তখন আমি ফেচ এপিআই ব্যবহার করি। তো এখন আসেন হচ্ছে এই যে এই অ্যাসিঙ্ক আর অ্যাওয়েটের বিষয়টা কি। অ্যাসিঙ্ক আর অ্যাওয়েটের বিষয়টা আমি একটু ছবি আকারে দেখাই। ধরেন এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, অ্যাপ্লিকেশন বলতে তো বুঝতেই পারতেছেন আপনার প্রোগ্রাম, ঠিক আছে? আপনার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম বা জাভা জেএস অ্যাপ্লিকেশন লিখে দিই, আপনার জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন। আর এইখানে অন্য 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 একটা কালার দিই, এইখানে আছে হচ্ছে ধরেন একটা ওয়েব সার্ভার। এখানে আছে হচ্ছে একটা ওয়েব সার্ভার। তাহলে আমি কি বললাম যে এই মানে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি একটা রিকোয়েস্ট এই ওয়েব সার্ভারের কাছে পাঠাবেন, আর এই ওয়েব সার্ভারটা কি করবে, কিছু ডাটা, হ্যাঁ, কিছু ডাটা আপনার অ্যাপ্লিকেশনে রিটার্ন করে দিবে। সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে রিকোয়েস্ট, মানে ডাটার জন্য রিকোয়েস্ট করা, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এইটা যে এই যে ওয়েব সার্ভারটা আমাকে যেটা পাঠায় আমার অ্যাপ্লিকেশনে, সেটাকে আমরা বলি হচ্ছে রেসপন্স।
রেসপন্স। ঠিক আছে, তাহলে একটা জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন, এবং এই জিনিসটা আমরা কিসের মাধ্যমে করতেছি? ফেচ এপিআই এর মাধ্যমে করতেছি। সো ফেচ এপিআই, এইটার মাধ্যমে আমি এই রিকোয়েস্ট এবং রেসপন্সের কাজ শুরু করতেছি। বিষয়টা হচ্ছে এই রিকোয়েস্ট এবং রেসপন্স এটা কিন্তু ইন্টারনেটের থ্রুতে করতে হচ্ছে। হ্যাঁ, ধরেন কথার কথা, আমি যদি আমার নেটটা এখন অফ করে দিই, আমার ওয়াইফাইটা আমি যদি বন্ধ করে দিই এবং আমার অ্যাপ্লিকেশনে যাই, তারপরে কনসোলে চলে আসি, ইন্সপেক্টে যাই, একটু আগে তো এখানে ডাটা টাটা, এই যে অবজেক্টের ডাটা টাটা ছিল, রাইট? আমি একটু রিফ্রেশ মারি, সব ডাটা ক্লিয়ার হয়ে গেল। ধরেন আমি এই জায়গায় আবারও স্যামসাং লিখে সার্চ দিলাম, দেখেন ইরর চলে আসছে। তার মানে নেট না থাকলে বা ইন্টারনেট না থাকলে কিন্তু কাজ করে না। ইন্টারনেট না থাকলে কিন্তু এই জিনিসগুলা কাজ করে না। এখন আমি আবার নেটটা অন করি, ঠিক আছে? এইবার আবার স্যামসাং লিখে সার্চ দিই, দেখেন একটু সময় নিল। খেয়াল করলেন জিনিসটা, যে একটু একটু টাইম নিল। আমি মূলত এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি যে এই যে রিকোয়েস্ট পাঠানো এবং এখান থেকে রেসপন্স আসা, এই দুইটার মাঝখানে একটু সময় লাগে। এই দুইটার মাঝখানে কি লাগে? একটু টাইম লাগে। তার মানে হচ্ছে এখানে লিখে দেই যে নিড সাম টাইম টু ফেচ ডাটা ফ্রম, ঠিক আছে? কিছুটা সময় লাগে এই রিকোয়েস্ট এবং রেসপন্স ধরে আসতে, কিছুটা সমস্যা, খুবই স্বাভাবিক। ইন্টারনেটের মাধ্যমে আরেকটা ডিফারেন্ট কম্পিউটারের সাথে আমি কানেক্টেড হচ্ছি, এখান থেকে রিকোয়েস্টটা যাওয়া এবং সেখান থেকে রেসপন্সটা আসা। যদিও এখন 2024 সালে ইন্টারনেট অনেক ফাস্ট, কিন্তু তারপরেও কিছুটা হলেও সময় লাগে। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, এইখানে আমি যে অ্যাপ্লিকেশনটা চালাচ্ছি এটা কিন্তু আমার লোকাল কম্পিউটারে চলতেছে। আমার নিজস্ব মেমোরি এবং নিজস্ব র্যামে এই এই কম- এই অ্যাপ্লিকেশনটা লোড হচ্ছে। এটা প্রচন্ড ফাস্ট, এইটা প্রচন্ড ফাস্ট। তো যার কারণে এইটার গতির তুলনায়, ঠিক আছে, মানে এই অ্যাপ্লিকেশনে বসে আমি যে কাজগুলো করতেছি সেটার স্পিডের তুলনায় এই ইন্টারনেট স্পিড মনে করেন 200 বছর স্লো। কথার কথা যে 200 বছরের মতো স্লো। আপনার আমার কাছে মনে হইতেছে 1 সেকেন্ডের মধ্যে ডাটা চলে আসলো, কিন্তু আপনার নিজস্ব কম্পিউটারে, নিজস্ব র্যামে, নিজস্ব রেজিস্টার মেমোরিতে আপনারা সামনে পরবর্তীতে কম্পিউটার আর্কিটেকচার বা এই ধরনের কোর্সগুলো যখন পড়বেন, তখন দেখবেন যে কম্পিউটারের নিজস্ব মেমোরি আছে, র্যাম আছে। আর আমরাও এমনিও জানি র্যাম, র্যাম কি রম কি, এগুলো তো আমরা কিছুটা বেসিক আমরা সিএসসি স্টুডেন্ট হিসেবে জানি। কিন্তু আপনার নিজস্ব কম্পিউটারের তুলনায় এই ইন্টারনেট থেকে ডাটা বা নেটওয়ার্কের স্পিড অনেক অনেক স্লো। সো যার কারণে জাভাস্ক্রিপ্টে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং নামে একটা জিনিস আছে। অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রাম, এটা জাভাস্ক্রিপ্টের একটা ইউনিক, ঠিক আছে, এটা জাভাস্ক্রিপ্টের একটা ইউনিক একটা ফিচার বলতে পারেন, এবং বাস্তব একটা ফিচার বলতে পারেন। এই বাস্তব ফিচারটার জন্য জাভাস্ক্রিপ্ট ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা। কারণ মূলত জাভাস্ক্রিপ্ট ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য কোড লেখা হয়, আর ওয়েব মানেই হচ্ছে ইন্টারনেট দিয়ে কাজ করবে। So এই বাস্তবতাটা একেবারে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্যই প্রযোজ্য। যে আমি যখন একটা অ্যাপ্লিকেশন থেকে কোনো সার্ভারের কাছে রিকোয়েস্ট করব, সেই রিকোয়েস্টটা ঘুরে আমার কাছে রেসপন্স আসতে অবশ্যই একটা সময় লাগবে, ঠিক আছে? সো জাভাস্ক্রিপ্ট এটা যেভাবে হ্যান্ডেল করে সেটা হচ্ছে, আপনি কোনো ফাংশনের ভিতর যদি এমন কোনো প্রসেস চালান যেটাতে টাইম লাগার সম্ভাবনা আছে, সেই জিনিসটার আগে আপনি অ্যাওয়েট কথাটা লিখবেন। যেমন এইখানে আমি ফেচ লিখলাম এবং ফেচ লেখার পর যে ইউআরএল দিলাম, একটা সার্ভারের অ্যাড্রেস দিলাম, সেই সার্ভার থেকে রেসপন্স আসতে অবশ্যই আমার একটু সময় লাগবে। এই সময়টার মধ্যে যাতে আমার ওয়েট, আমার যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা যাতে একটু সময় দেয় বা তাকে যাতে একটু ওয়েট করে, এই জন্য অ্যাওয়েট কিওয়ার্ডটা লিখতে হবে।
সেকেন্ড, কোনো ফাংশনের ভিতরে যদি একটা সিঙ্গেল অ্যাওয়েটও থাকে, মানে এমন একটা কোনো প্রসেস থাকে যেটার আগে অ্যাওয়েট লেখা আছে, সেই ফাংশনটাকে আগের থেকেই অ্যাসিঙ্ক ডিক্লেয়ার করতে হবে। অ্যাসিঙ্ক বা অ্যাসিঙ্ক্রোনাস ডিক্লেয়ার করতে হবে। দ্যাটস ইট। এই দুইটা কিওয়ার্ডই আমি লিখছি। সো বেসিক্যালি যেটা হচ্ছে, এখানে আমি আহ, এখানে আমি যে রিকোয়েস্টটা করতেছি, এই রিকোয়েস্টটা করতে কিছুটা সময় লাগে। এই জন্য আমি আগেই বলে দিচ্ছি যে এই এই কাজটা করতে আমার একটু টাইম লাগবে, সো অ্যাওয়েট, একটু ওয়েট করো আমার জন্য। তেমনি ভাবে ওই সার্ভারের যে রেসপন্সটা আছে, আচ্ছা এটাও একটা জিনিস, এটাও আমি একটু দেখাই নাহলে বুঝতে পারবেন না। সার্ভার রেসপন্স, আমি একটা এক্সট্রা একটা ইয়া করি। সো আমি যেটা করলাম সেটা হচ্ছে, সার্ভারে একটা রিকোয়েস্ট করলাম, সার্ভার থেকে এই রিকোয়েস্টটা যে অ্যান্সারটা বা রেসপন্সটা, সেটা ওই যে রেজ নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি সেভ করে রাখলাম। এই ভ্যারিয়েবলটাও আমি কনসোলে লক করলাম। আর এরপরে রেজ ডট জেসনে কি করলাম এটা বোঝা যাবে, এই এই কাজটা করলেই বুঝবে। তো আমরা আবার একটু স্যামসাং লিখে সার্চ দিই, সার্চ বাটনে চাপ দিলাম, দেখেন দুইটা লাইন। একটা হচ্ছে স্টোর ডট জিএস এর 13 নম্বর লাইনের অ্যান্সার, আর একটা হচ্ছে স্টোর ডট জিএস এর 16 নম্বর লাইনের অ্যান্সার। 13 নম্বর লাইন ছিল সার্ভারের রেসপন্স, 16 নম্বর লাইন হচ্ছে ডাটা। একটু খেয়াল করে দেখেন রেসপন্সটা কিভাবে আসছে। রেসপন্সটা মূলত একটা অবজেক্ট। এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে, যেমন বডি, বডি ইউজড, হেডার্স, ওকে, রিডাইরেক্টেড, স্ট্যাটাস টেক্সট, টাইপ, ইউআরএল, বিভিন্ন ধরনের রেসপন্স আসছে। কিন্তু আমার কিন্তু এই সব জিনিসের প্রয়োজন নেই। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, আমার এই জিনিসগুলোর কোনো দরকার নেই। আমার দরকার হচ্ছে এর পরের জিনিসটা, যেটা হচ্ছে ডাটা এবং স্ট্যাটাস। তার মানে বেসিক্যালি যেটা হচ্ছে যে আমি যখন সার্ভার থেকে রিকোয়েস্ট করতেছি এবং যে রেসপন্সটা আসে, এই রেসপন্সটা ইমিডিয়েটলি আমার অ্যাপ্লিকেশনে ব্যবহারযোগ্য না। আমার ইমিডিয়েটলি ব্যবহারযোগ্য করার জন্য আরেকটা স্টেপ আগাইতে হয়, সেই স্টেপটাই হচ্ছে গিয়ে রেস ডট জেসন। অর্থাৎ জেসন ফরম্যাটে ডাটাটা পার্স করে, জেসন ফরম্যাটে ডাটাটাকে পার্স করে। জাভাস্ক্রিপ্ট জেসন ফরম্যাটের ডাটাটা বুঝতে পারে, কিন্তু এই যে যে রেসপন্সটা আসছে, এই রেসপন্সটা কিন্তু জাভাস্ক্রিপ্ট বুঝতে পারে না। মূলত সার্ভার থেকে এই রেসপন্সটা আসছে, সেইখান থেকে আরেকটা স্টেপ অর্থাৎ জেসনে কনভার্ট করার পর আমি এই অবজেক্টটা পাচ্ছি। এখানে যে অবজেক্টটা দেখতেছেন 16 নম্বর লাইনে, অর্থাৎ আহ, এই যে এখানে যেটা res ডট জেসন, মানে যেই রেসপন্সটা আমি সার্ভার থেকে পাইছি, সেই রেসপন্সটাকে আবার জেসনে কনভার্ট করবে। এই কনভার্সনটাও একটু সময়ের ব্যাপার। ঠিক আছে, এমন হতে পারে না যে আপনার লক্ষ লক্ষ ডাটা লোড হয়েছে, সেই লক্ষ লক্ষ ডাটাকে জেসনে কনভার্ট করতে তো 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগতেই পারে। তো এগেইন এই 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় আপনার কম্পিউটারের যে স্পিড, সেই তুলনায় 200 বছরের সময়, সেই তুলনায় 200 বছরের সময়, তার কাছে মনে হয় আমি 200 বছর ধরে ওয়েট করতেছি। তো এই জন্যই আমরা কি বললাম, অ্যাওয়েট, একটু সময় দাও, এই এই প্রোগ্রামের মধ্যে একটু টাইম লাগবে, এই কাজটা করতে একটু সময় লাগবে, এই কাজটা করতে, এই ফেচটা করতে একটু সময় লাগবে। যার যেই যেই ফাংশনটাই করতে একটু সময় লাগবে, সেই ফাংশনটার আগে আমরা অ্যাওয়েট কথাটা লিখি। আর যেহেতু এই ওভারঅল লোড ফোন ফাংশনটার ভিতরে যেহেতু একটাও অ্যাওয়েট আছে, তো এটাকে আমার ডিক্লেয়ার করে রাখতে হবে অ্যাসিড। ঠিক আছে, আরেকটা একটু দেখাই যে আমাদের ফাংশনের যেই রকম ক্লাসিক্যাল ডেফিনেশন যে সিস্টেমটা ছিল, যেটা উপরে লিখছিলাম, এখানেও যদি কোনো সময় অ্যাসিঙ্ক ওয়েট ব্যবহার করতে হয়, তাহলে জিনিসটা এইভাবে ইউজ করতে হয়। অ্যাসিঙ্ক ফাংশনের নাম, ধরেন লোড ফোনই, লোড, সরি, লোড ফোন টু, একটা ডিফারেন্ট ফাংশনের নাম দিলাম, প্যারামিটারের লিস্ট, এবং এটার ভিতরে আপনার এখানে যা আছে তাই। ঠিক আছে, ব্যাস, হয়ে গেল, হয়ে গেল।
আমরা দুইটা স্টাইলই দেখাইলাম, এখানে লোড ফোন এবং লোড ফোন টু দুই স্টাইলে দেখাইলাম। তাহলে এখানে সার্চ টেক্সটটা ছিল, এখানেও সার্চ টেক্সটটা পাবেন। এখানে অ্যাসিংটা ফাংশনের আগে লেখা ছিল, এখানে অ্যাসিংটা হচ্ছে প্যারামিটার লিস্টের আগে লেখা। এন্ড দেন ফাইনালি যা আছে তাই। একটা সিঙ্গেল অ্যাওয়েটও যদি আপনি ব্যবহার করেন, এই ফাংশনের আগে অ্যাসিং কথাটা ডিক্লেয়ার করে দিবে। তো ইন্টারনালি কিভাবে অ্যাসিং ফাংশন গুলা হ্যান্ডেল হয়, সেই জিনিসগুলো আস্তে আস্তে আসবে। বাট আপাতত বুঝেন এই দুর অংশ, যে যখনই আপনার কোনো একটা এপিআই অ্যাড্রেস থাকবে, আপনারা নিজেরাও এপিআই বানাবেন, তখন হয়তো এটা এইচটিটিপিএস থাকবে না, এটা হয়তো লোকাল হোস্ট থাকবে। সো ওই এপিআই এর অ্যাড্রেসটা দিবেন, এপিআই থেকে ডাটাটা রেসপন্স হিসাবে আসবে। এটাকে আরইএস মানে নিতে যে কোনো ভেরিয়েবল, এখানে আমি আমার নামও লিখতে পারতাম, প্রাঞ্জিলও লিখতে পারতাম, ভেরিয়েবল তো বুঝেনি, প্রোগ্রামিং এ ভেরিয়েবলের যে কোনো নাম দেওয়া যায়। So আমি আরইএস দিলাম সংক্ষেপে বোঝার জন্য, যে রেসপন্স, সেই রেসপন্সটাকে জেসনে কনভার্ট করবে, হ্যাঁ জেসনে পার্স করবে। এই দুইটাই অ্যাসিঙ্ক্রোনাস কাজ, এই দুইটা করতেই সময় লাগবে, এই জন্য অ্যাওয়েট কথাটা ব্যবহার করলাম। আর যেহেতু এই ফাংশনের ভিতরে কোনো একটা প্রোগ্রাম আছে যেটার মধ্যে অ্যাসিঙ্ক্রোনাস অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাসিঙ্ক্রোনাস অ্যাক্টিভিটিটা আছে এটা বোঝানোর জন্য আমি অ্যাসিং নামে একটা কিওয়ার্ড ডিক্লারেশন হিসাবে ফাংশনের আগে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ফ্লোটা আমি আরেকবার একটু বলি। আমি একটা বাটন আছে, সেই বাটনটার মধ্যে চাপ দিলে এই ইনপুট ফিল্ড থেকে লেখাটা নিয়ে আসে। এই লেখাটাকে আমি পার্টিকুলারলি কি করব, আমার আহ, আমার হচ্ছে ফেচ এপিআই এর মধ্যে আমি বসাই দিব। ঠিক আছে, আমার অ্যাড্রেসের মধ্যে এই যে দেখেন সার্চ ইকুয়াল টু স্যামসাং, এখানে স্যামসাংটা যেমন হার্ড কোড করা, আমার নেক্সট ভিডিও থেকেই আমি দেখাবো যে এটা কিন্তু ডাইনামিক্যালি হবে। মানে বেসিক্যালি এখানে যে সার্চের টেক্সটটা আছে, সেই সার্চের টেক্সট এই জায়গায় বসবে। তো আমি যদি অন্য কিছু লিখি, কথার কথা আমি যদি শিয়াওমি লিখি, তাহলে এই জায়গায় শিয়াওমি বসবে। আমি যদি এখানে অপো লিখি, তাহলে সার্চ ইকুয়াল টু অপো বসবে। এখানে এখানে কিন্তু বারবারই স্যামসাং এর রেজাল্ট আসবে। খেয়াল করে দেখেন, আমি আমার ইউআরএলটা যেরকম ভাবে আছে, একদম কনস্ট্যান্টের মতো আছে ইউআরএলটা, এটা বারবারই স্যামসাং এর রেজাল্টই দিবে। আপনি যাই লেখেন না কেন, আইফোনও লেখেন, এখানে আইফোন বসতেছে না। এই জায়গাতে আইফোন আসছে, এই জায়গাতে আইফোন আসছে, কিন্তু এখানে বারবারই স্যামসাং এর সার্চ হচ্ছে। এপিআইটা কিভাবে ডাইনামিক করা যায়, সেটা নিয়ে আমরা, এই ভিডিওটা বেশ বড় হয়ে গেছে কারণ এর মধ্যে অনেকগুলো ছোট ছোট কনসেপ্ট একসাথে ছিল। লাইন দেখেন, মাত্র 3-4 লাইনের কোড, কিন্তু অনেকগুলা কনসেপ্ট আলোচনা করা লাগলো। তো যেহেতু আপনারা অধিকাংশ স্টুডেন্ট বেসিক পড়তেছেন, যারা এক্সট্রাঅর্ডিনারি তাদের কথা বাদ, তাদের নিয়ে তো আমার টেনশন নেই। কিন্তু যারা নতুন শিখতেছেন তারা হচ্ছে ভিডিওটা বারবার ফলো করবেন, প্রয়োজনে একটু স্পিড বাড়ায় বারবার দেখবেন। ঠিক আছে, যদি 1.5 1.75 বা এরকম একটা 2x বা এই ধরনের একটা স্পিড বাড়ায় এই ভিডিওটা বারবার দেখবেন, এবং প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এটা অবশ্যই হাতে হাতে করতে করতে হবে, নাইলে জীবনেও শিখতে পারবেন না, আর প্রজেক্টে জমা দেওয়া অসম্ভব। তো ব্যাস, আপাতত এই পার্টটুকু আমি এখানেই রাখতেছি, পরবর্তী পার্টে আবার কথা হবে।